আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটা নতুন টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি। A to Z গাইডলাইন্স সরি অফ স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, অর্থাৎ এসওপি রাইটিং। আপনারা যারা হায়ার স্টাডির জন্য বিশেষ করে চেষ্টা করছেন, আপনারা জানেন যে আমাদের একটা ভালো স্কলারশিপ পাওয়ার জন্য, ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য স্টেটমেন্ট অফ পারপাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এবং এই ডকুমেন্টটা কি করে আমার বা আপনার আমাদের রিয়েল লাইফে আমাদের যে গুণাবলীগুলো আছে, যেগুলো দ্বারা আমরা ওই ইউনিভার্সিটি বা ওই স্কলারশিপটা পেতে পারি, বা কেন আমরা ওই ইউনিভার্সিটি বা স্কলারশিপটাকে পেতে পারি, স্কলারশিপটা আমাদেরকে দেওয়া উচিত, এই বিষয়গুলোকে জাস্টিফাই করার জন্য এসওপি একটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, স্পেশালি হায়ার স্টাডির জন্য। তো আমি এর আগে বিভিন্ন সময় অনেকের এসওপি হচ্ছে রিভিউ করেছি, ঠিক করে দিতে হেল্প করেছি, লিখতে হেল্প করেছি, এবং প্রতি ক্ষেত্রে দেখা গেছে যে আমি কিছু কমন সমস্যা পেয়েছি, কমন ভুল পেয়েছি। বিশেষ করে দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় এসওপিটাকে খুব একটা গুরুত্ব দিয়ে নেই না। হ্যাঁ, আমরা কি করি, এভারেজ এমন একটা এসওপি লিখি যেটা আমরা মনে করেন কয়েকটা ইউনিভার্সিটিতে সাবমিট করতে পারবো। তার মানে টপিক বেসড করে, ইউনিভার্সিটি বেসড করে কিন্তু আমরা অনেক সময় এসওপিটা লিখি না, একটা এভারেজ এসওপি লিখি। এবং আমরা লেখার সময় অনেক সময় কপি পেস্ট করি অন্যটা দেখে, আবার অনেক সময় ভুলে আমরা ইউনিভার্সিটির নামটা ভুল লিখে ফেলি, কোর্সের নামটা ভুল লিখে ফেলি। এই যে বিষয়গুলো, এগুলো কি করে আমাদের একটা ভালো স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটাকে অনেক কমায় আনে বা একেবারে কমায় দেয়। এই কারণে একটা সুন্দর স্ট্রাকচারড ওয়েতে এসওপি লেখা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি একটা পুরো কোর্স ডিজাইন করেছি, যেখানে আমরা জানতে পারবো, সম্ভবত একটা ক্লাসে এটা অবশ্যই সম্ভব না এ টু জেড পড়ানো, 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো এসওপি কি, এটা কেন গুরুত্বপূর্ণ, একটা ইউনিভার্সিটি কিভাবে এসওপিটাকে ইভালুয়েট করে, এসওপি এর কি কি ক্যারেক্টারিস্টিক্স বা ফরম্যাট কিরকম হওয়া দরকার, রাইটিং প্রসেসটা কি হবে, স্ট্রাকচারটা কি হবে, কোন কোন কমন মিস্টেকগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইলে আমার এই টপিকটায় আমি আলোচনা করব। তার মাঝে আমি আজকে কভার করার চেষ্টা করব ইন্ট্রোডাকশন। তার মানে এসওপি কি, এসওপি কেন গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ বা অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে এসওপিটাকে ইভালুয়েট করে, এসওপি এর ফরম্যাট কিরকম হওয়া দরকার, লেন্থ কিরকম হওয়া দরকার, রাইটিং প্রসেসটা কিরকম হওয়া দরকার, এবং একটা স্ট্যান্ডার্ড এসওপি এর স্ট্রাকচারটা কিরকম হওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব আজকে ডিটেইলে কথা বলার। সবার প্রথমে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস জিনিসটা আসলে কি, এটা যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে আমাদেরকে এর সংজ্ঞাটা জানতে হবে, বা কি কির উত্তরটা জানতে হবে। এসওপি কি, এসওপি হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা আমরা বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন প্রসেসে ইউজ করা হয়। যেটা কি করে, যে অ্যাডমিশন কমিটি আছে তাদের সামনে ক্যান্ডিডেট বা যিনি অ্যাডমিশন হতে চাচ্ছেন, যিনি স্কলারশিপটা চাচ্ছেন, তার একাডেমিক, প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের যে অ্যাসপিরেশনগুলো আছে, মোটিভেশনগুলো আছে, সেগুলোকে ওই সুন্দরভাবে তুলে ধরে। যেমন মনে করেন, আরেকটু সহজ ভাষায় বললে, এটা আপনি কে, আপনার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি,
হ্যাঁ, এবং হচ্ছে আপনি একটা যে পার্টিকুলার কোর্স একটা ইউনিভার্সিটির যেটাতে আপনি পড়তে চাচ্ছেন, কেন চাচ্ছেন ওই কোর্সটা বা ওই সাবজেক্টটাতেই কাজ করতে বা পড়তে, কেন এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করলেন, কেন আপনার জন্য ওই দেশটা গুরুত্বপূর্ণ, আপনি তাদের দেশে তাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভবিষ্যতে কি করতে চান, আপনার ফিউচার গোলটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেইলে লিখে থাকি স্টেটমেন্ট অফ পারপাসে। ঠিক আছে, বেসিক্যালি স্টেটমেন্ট অফ পারপাস এটা সাবমিট করা হয় ইউনিভার্সিটিতে বা অ্যাডমিশন যে অফিস আছে, কমিটি আছে সেখানে। এবং এখানে সাধারণত ওই যে বললাম একজন ক্যান্ডিডেটের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কেরিয়ার গোল, মোটিভেশন, কেন ওই দেশ বা ওই ইউনিভার্সিটি সিলেক্ট করলো, তার ফিউচার প্ল্যান কি, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে লেখা থাকে। একটা ইউনিভার্সিটি যখন একটা এসওপি কে হচ্ছে রিভিউ করে বা দেখে একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের, তারা ওই এসওপির মাধ্যমে ওই স্টুডেন্টটার পার্সোনালিটি বা তার যে পড়াশোনা বা তার যে গবেষণা প্রতি যে আগ্রহ, এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করে। তার গোল কি ভবিষ্যতে, সে আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট কিনা ওই পজিশনের জন্য বা ওই স্কলারশিপের জন্য, এটা ইভ্যালুয়েট করে। তার লেখার অ্যাবিলিটি কেমন, অর্থাৎ সে আসলেই হচ্ছে ওই স্কলারশিপটার জন্য একজন উপযুক্ত ব্যক্তি কিনা, যে সঠিকভাবে নিজের কথাগুলোকে প্রকাশ করতে পারে, সেটা ইভ্যালুয়েট করতে হেল্প করে। এছাড়া ওভারঅল ভাবে যদি আমি বলি যে ওই ব্যক্তি বা ক্যান্ডিডেট সে স্কলারশিপ বা ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য একটা সুইটেবল ব্যক্তি কিনা, এইটা ইভ্যালুয়েট করা হয় এসওপি দ্বারা। হ্যাঁ, তো এই যে অ্যাগেন যদি বলি যে এসওপি কেন গুরুত্বপূর্ণ, একই কথা ঘুরে আসে যে এসওপিটা কি করে, একটা সুন্দর স্ট্রং এসওপি আপনার অ্যাডমিশনের পসিবিলিটিটাকে বাড়ায় দেয়। বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এরকম দেশগুলোতে এসওপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এছাড়া দেখা যায় যে আমাদের মাঝে অনেকেরই সিজিপিএ বা জিপিএ একটু কম হয়ে থাকে, তাই না? হতে পারে বিভিন্ন কারণে, হতে পারে কারো হয়তো বা পরীক্ষার সময় কোনো অসুস্থতা ছিল যার কারণে একটা দুটো সেমিস্টারে বা কোনো ফ্যামিলি ইস্যুর কারণে একটা দুটো সেমিস্টারে একটু ড্রপ হয়েছে সিজিপিএ, যেটা পরবর্তীতে সে তুলে নিতে পারেনি আর। অথবা এমন কেউ আছে যে হয়তোবা তার আন্ডার গ্রেডে সে অতটা মোটিভেটেড স্টুডেন্ট ছিল না, তাই ভালো করে পড়াশোনা করেনি, বাট একটা সময় পরে সে বুঝতে পেরেছে তার ভুলটা, সে এখন তার ভালো করে পড়াশোনা করতে চায়, হায়ার স্টাডি করতে চায়, কিন্তু তার সিজিপিএটা বা জিপিএটা একটু কম। সেই ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস কি করে, জিপিএ ছাড়াও তার যে আদার কোয়ালিটিগুলো আছে, যে ইউনিভার্সিটিতে যে টপিকে সে অ্যাডমিশন হতে চাচ্ছে বা সাবজেক্টে সেই সাবজেক্ট রিলেটেড, সেগুলোর মাধ্যমে তার হচ্ছে একটা স্ট্রং, তার সম্পর্কে একটা স্ট্রং ইমপ্রেশন তৈরি করে অ্যাডমিশন অফিসের সামনে। হ্যাঁ, করা সম্ভব এসওপি দ্বারা। এছাড়াও হচ্ছে আমরা ফিট কিনা ওই ইউনিভার্সিটিটাতে, আমাদের গোলটা ক্লিয়ার কিনা, আমাদের কমিউনিকেশন স্কিল কি, এই সব কিছু কিন্তু একটা অ্যাডমিশন অফিস বা অ্যাডমিশন কমিটি হচ্ছে এসওপির মাধ্যমেই জানতে পারে, এবং এর মাধ্যমে আসলে একটা স্টুডেন্টকে তারা খুব সহজে ইভালুয়েট করতে পারে। আদারওয়াইজ আদার ডকুমেন্ট যেমন আপনার ট্রান্সক্রিপ্ট বলেন, আপনার সার্টিফিকেট বলেন, এগুলো তো কাইন্ড অফ হচ্ছে একটা হচ্ছে পার্মানেন্ট ডকুমেন্ট। হ্যাঁ, বাট এখানে যেহেতু আপনি এসওপিটা যেহেতু আপনি আপনার মতো করে লিখবেন, এটা দ্বারা আসলে একটা ব্যক্তিকে সহজে ইভালুয়েট করা যায়। এখন আমরা যে এই যে এসওপি নিয়ে এত কথা বলছি, একটা কোশ্চেন আসে যে এসওপি আমরা যখন একটা ইউনিভার্সিটিতে জমা দিই, ইউনিভার্সিটি কিভাবে এটাকে ইভালুয়েট করে, যে একটা এসওপি দ্বারা ইউনিভার্সিটি কিভাবে বোঝে
যে এই ক্যান্ডিডেটটা বা এই ব্যক্তিটা আমাদের ইউনিভার্সিটির জন্য উপযুক্ত ব্যক্তি কিনা বা এই স্কলারশিপের জন্য উপযুক্ত কিনা। এখানে একাডেমিক ফিট অর্থাৎ এসওপি যখন আমি ইন ডিটেইল পড়াবো আপনাদেরকে বা বলবো এসওপি সম্পর্কে, সেখানে একটা প্রশ্ন আসবে যে আপনি একাডেমিক্যালি কোন কোন টপিকগুলো পড়েছেন, কি কি বিষয়ে আপনার নলেজ আছে, এগুলো যখন আপনি এসওপিতে লিখবেন, এগুলো সাহায্যে খুব সহজে ইভ্যালুয়েশন কমিটি বা অ্যাডমিশন কমিটি বুঝতে পারবে যে তারা হচ্ছে আপনার আপনার যে টপিকটা বা আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে সেটা তাদের যে হচ্ছে রিকোয়ারমেন্টটা সেটাকে ফুলফিল করছে কিনা, তাদের টার্গেটটাকে ফুলফিল করছে কিনা। এছাড়াও আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লারিটি অফ গোল, অর্থাৎ আমার ফিউচার টার্গেটটা কি। আপনারা অনেক সময় দেখবেন যে ভিসা অ্যাপ্লিকেশন যখন করবেন ইন্টারভিউয়ের সময় জিজ্ঞেস করে যে তোমার গোল কি। হ্যাঁ, একইভাবে আমাদের যখন হচ্ছে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ গুলো হয় সেখানে কিন্তু বারবার আমাদের গোলটা, আমাদের উদ্দেশ্য কি, আমাদের ফিউচার প্ল্যান কি, এগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয়। একই জিনিস এসওপির ক্ষেত্রেও, যখন আপনি একটা নির্দিষ্ট গোলে আপনি হচ্ছে সুন্দরভাবে ফোকাস করতে পারবেন, অ্যাডমিশন অফিস অবভিয়াসলি আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে বেশি। সো এসওপিটা অ্যাডমিশন অফিসকে হেল্প করে একটা ক্যান্ডিডেটের গোল কতটা ক্লিয়ার সেটা জানতে। তারপর রিসার্চ পটেনশিয়াল, এসওপি যখন ইভালুয়েট করে ইউনিভার্সিটি রিসার্চ পটেনশিয়াল, অর্থাৎ আপনি কোন কোন বিষয়ে অভিজ্ঞ, আপনার রিসার্চ ক্যাপাবিলিটি কিরকম, আপনি যে টপিকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার সাথে আপনার পূর্ববর্তী রিসার্চের মিল আছে কিনা, এই বিষয়গুলোকে কানেক্ট করে। রাইটিং কোয়ালিটি, স্পেশালি ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য কিন্তু আসলে রাইটিং কোয়ালিটিটা ভালো হওয়া, স্পিকিং কোয়ালিটিটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এসওপি একটি সুন্দর এসওপি কিন্তু এই জায়গাটা হচ্ছে খুবই স্ট্রং ভাবে তুলে ধরে একটি ক্যান্ডিডেটের বা ইউনিভার্সিটি একটা এসওপি দেখে বুঝতে পারে যে আসলে এই স্টুডেন্টটার রাইটিং বা স্পিকিং কোয়ালিটি কেমন হতে পারে। মোটিভেশন, আপনি স্কলারশিপটা পেতে চাচ্ছেন, কেন পেতে চাচ্ছেন? আপনার একজন গবেষক হওয়ার ইচ্ছা, আপনার একজন বৈজ্ঞানিক হওয়ার ইচ্ছা, নাকি আপনি স্কলারশিপটা পেতে চাচ্ছেন কারণ স্কলারশিপটা পেলে আপনি ফান্ড পাবেন, ইউনিভার্সিটি একটা দেশে ঢুকতে পারবেন, এরপরে আপনি সামহাও আদার ওয়েতে আর্ন করতে পারবেন, কোনটা? সো দেখেন, এটা এটা আপনি বলতে পারেন যে মোটিভেশনটা আমি বানাইও দিতে পারি। বিলিভ করেন যে স্টুডেন্টের মোটিভেশন আসলেই খুবই পজিটিভ এবং স্ট্রং হায়ার স্টাডির ব্যাপারে, সে কিন্তু তার এই সুপের মোটিভেশনটাও সেভাবেই লেখে। আবার যারা একটু দাস ছাড়া যে আমার একটা স্কলারশিপ হলেই হলো, আমি ওই দেশে ঢুকবো, ঢোকার পরে আমি আদার জব টপ করবো, টাকা ইনকাম করব, তাদের চিন্তাটা এরকম থাকে, তারা দেখবেন যে জাস্ট কোনো মতে লিখে। তো এই ইউনিভার্সিটি কিন্তু যেহেতু অ্যাডমিশন কমিটি বছরের পর বছর এই বিষয়গুলোর সাথে জড়িত থাকে, তারা এই কোশ্চেনগুলো দেখে সহজেই ইভ্যালুয়েট করতে পারে একজন ক্যান্ডিডেটের মাথায় আসলে কি চলছে। এছাড়াও ইউনিকনেস, অর্থাৎ দেখা যায় যে যারা হায়ার স্টাডিতে কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছে তারা মোটামুটি সবাই কিন্তু ভালো স্টুডেন্ট, সবার হয়তো বা ভালো অনেক আর্টিকেল আছে, অনেক পেপার আছে, তাদের হয়তো বা সিজিপিএ ভালো বা আরো আদার অনেক কোয়ালিটি আছে, বাট ইউনিক কোথায়, অর্থাৎ কোন ক্যারেক্টারিস্টিক্সটা দ্বারা আমি একজন ক্যান্ডিডেটকে আর আর 10 জন থেকে আলাদা করে ফেলতে পারবো, এটা খুব সহজে এসওপি দ্বারা করা যায় এবং ইউনিভার্সিটি এই কাজটাই করে, ইউনিকনেসটা ফাইন্ড আউট করে এসওপি দ্বারা এবং এভাবে ক্যান্ডিডেট গুলোকে সিলেক্ট করে। ঠিক আছে, এবং পুরো প্রসেসটাতে অর্থাৎ ইউনিভার্সিটি যখন ইভালুয়েট করে যে এই স্টুডেন্ট একাডেমিক্যালি ফিট কিনা, এর গোলটা ক্লিয়ার কিনা, এর রিসার্চ পটেনশিয়ালিটি কিরকম, রাইটিং কোয়ালিটি কিরকম, মোটিভেশন আছে কিনা, ইউনিকনেস কি, যখন ইউনিভার্সিটি এই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে একটু ডিপলি স্টাডি করে আপনার এসওপিটা, সেই সময় তারা আরো কিছু বিষয় দেখে যে আপনার অথেন্টিসিটি, অর্থাৎ আপনি এটা নিজে 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 নিজের বৈশিষ্ট্যগুলোকে ফোকাস করে লিখেছেন কিনা,
ফোকাসড, অর্থাৎ আপনি যে টপিকে অ্যাপ্লাই করছেন সেটার সাথে ফোকাসড কিনা, পারপাসটা হচ্ছে ক্লিয়ার কিনা এই বিষয়গুলোর প্রতি। দ্যাটস মিন একটা এসওপি আসলে দেখা যায় যে সবাই বললাম যে আমরা বর্তমান বিশ্বে আমরা সবাই খুবই হাইলি কম্পিটিটিভ, বাট সেই হাইলি কম্পিটিটিভ ক্যান্ডিডেট থেকেও মোস্ট হচ্ছে কম্পিটিটিভ ক্যান্ডিডেটকে সেটা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু ডিফারেন্সিয়েট করে একটা এসওপি দেখেই। হ্যাঁ, তাই এসওপিটাকে আমরা হালকার উপরে নিতে পারবো না, বরং এসওপিটাকে আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং গুরুত্ব সহকারে লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা এই যে এসওপি নিয়ে এত কথা বলছি যে এসওপি কেন গুরুত্বপূর্ণ, একটা ইউনিভার্সিটি কিভাবে এসওপিটাকে ইভালুয়েট করে, আরো অনেক কথাই বলছি, তাই না? কোশ্চেন আছে এই যে আমরা হচ্ছে একটা এসওপি নিয়ে এত কথা বলছি, এই এসওপিটার ফরম্যাট কেমন হওয়া উচিত, লেন্থ কেমন হওয়া উচিত? আমি কি 8-10 পেজ, যেহেতু বলা হচ্ছে অনেকগুলো বিষয়, একাডেমিক, ক্যারিয়ার গোল, পার্সোনালিটি, তারপর হচ্ছে ফিউচার টার্গেট, কোর্স, এরকম অনেক বিষয় আমার এসওপিতে উল্লেখ থাকছে। তার মানে আমার এসওপিটা কি অনেক বড় হবে, 2-3-4-5 পেজ আমি ইচ্ছা মতো করতে পারবো, নাকি আমি একদম সংক্ষেপে 1-1.5 পেজ বা হাফ পেজের ভিতরে শেষ করে ফেলতে পারবো? ফ্রন্ট কি হবে, আমি কি আমার ইচ্ছা মতো ফ্রন্ট দিতে পারবো? তারপর কতগুলো প্যারাগ্রাফ থাকতে হবে, কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত একটা জেনারেল হচ্ছে এসওপির কথা যদি চিন্তা করি, একটা নর্মাল এসএপি সাধারণত 800 থেকে 1500 ওয়ার্ডের ভিতরে হয়ে যায়। কথা হচ্ছে এই 800 থেকে 1500 ওয়ার্ড, এটা কি একটা ফিক্সড সংখ্যা? না, এটা মোটেও ফিক্সড নয়, তবে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড থাকে। আপনার হয়তো বা একটু 800 একটু কম হতে পারে, 1500 একটু বেশি হতে পারে, বাট অ্যাভারেজে এই সংখ্যাটা একটা স্ট্যান্ডার্ড। এবং সাধারণত একটা এসওপি 1 থেকে 2 পেজ, আপনি যখন অতিরিক্ত লিখবেন 4-5 পেজ, তখন কিন্তু অ্যাডমিশন কমিটি তাদের আগ্রহটা হারাই ফেলবে এই এসওপিটা পড়ার। তাই এসওপি অতিরিক্ত বড় না করে 1 থেকে 2 পেজ এর ভিতরে আপনি সুন্দরভাবে ফিনিশিং টানতে হবে। ফ্রন্টের ক্ষেত্রে প্রফেশনাল ফ্রন্ট ইউজ করাটাই বেস্ট, টাইমস নিউ রোমান এরিয়াল এগুলো, এবং ফ্রন্ট সাইজ 11/12 এরকম, এবং স্পেসিং গুলো সঠিকভাবে করতে হবে। আমি বলেছি যে একটা এসওপি কি করে স্টুডেন্টের মোটিভেশন থেকে শুরু করে সবকিছুকে রিফ্লেক্ট করে। আমাদের একটা কমন ভুল কি জানেন, আমরা শুধুমাত্র এসওপির ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রে আমরা যখন কোনো একটা আর্টিকেল লিখি বা কোনো একটা টাইপ করে আমরা ওয়ার্ডে, আমরা না স্পেসিং গুলো ঠিক করি না, আমরা লাইনিং গুলো ঠিক করি না, এবং দেখতে বিষয়টা দৃষ্টিকটু লাগে। স্বাভাবিকভাবে এই ধরনের স্টুডেন্ট গুলোকে আমরা, বা যারা এভাবে করে তাদেরকে আমরা, হয় তারা জানে না অথবা তারা অমনোযোগী, এভাবে আমরা ধরে নিই এবং তাদের গুরুত্বটা আমাদের কাছে কমে যায়। এসওপির ক্ষেত্রেও কিন্তু সেম। হ্যাঁ, এবং মূলত এসওপি পিডিএফ ফর্মে সাবমিট করা হয়, কারণ পিডিএফটা তো সাধারণত পরিবর্তন করা যায় না, তাই। কিন্তু এই যে আমি ক্যারেক্টারিস্টিক্স বা এসওপির যে ফরম্যাটের রুলস গুলো বললাম, এটা কি ফিক্সড? না, ফিক্সড না। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এসওপি লেখার ধরনটা ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এবং ডিফারেন্ট কিনা আমরা কিভাবে জানবো? আমরা যে ইউনিভার্সিটিতে যে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাই, ওই ইউনিভার্সিটির ওই স্কলারশিপের ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো, যদি ইউনিভার্সিটির নির্দিষ্ট কোনো এসওপি ফরম্যাট থেকে থাকে, তাহলে তারা সেটা ওই অ্যাডমিশন গাইডলাইনে দিয়ে দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, মনে রাখবেন যে এসওপিতে ওয়ার্ড লিমিট ক্রস না করা। এই কথাটা দ্বারা আমি বুঝিয়েছি, এমন যদি হয়ে থাকে যে আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা নির্দিষ্ট ফরম্যাট এবং ওয়ার্ড সংখ্যা দিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনার এই ওয়ার্ড সংখ্যাটা ক্রস করা উচিত হবে না। মনে করেন আপনাকে বলেছে 1000 ওয়ার্ডের ভিতরে,
তো অনেক সময় দেখা যায় অ্যাডমিশন অফিস বলে দেয় ১,০০০-এর উপরে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে তারা কাউন্ট করবে না অনেক সময়। তাই যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস গাইডলাইনে বলে দেওয়া থাকে ১,০০০ ওয়ার্ড, তাহলে ১,০০০ ওয়ার্ডের ভিতরে আপনি শেষ করবেন। ১,০০০ ওয়ার্ডের একটু কম হতে পারে, বেশি হওয়া যাবে না। আর যদি কোনো ওয়ার্ড লিমিট না দিয়ে থাকে তাহলে চেষ্টা করবেন ১ থেকে ২ পেজের ভিতরে এটা শেষ করতে। অতিরিক্ত কথা লিখবেন না, সংক্ষেপে সব জিনিসগুলোকে আপনার কভার করতে হবে। যখনই আপনি অতিরিক্ত কথাবার্তা লিখতে যাবেন তখনই ফোকাস থেকে সরে যাবেন, তখনই আপনার এসওপিটার কিন্তু গুরুত্ব কমতে থাকবে, বা এটার যে মানে কি বলবো, এটার ইভালুয়েশন যখন করবে আপনার দিক থেকে হয়তো বা তাদের আপনাকে নিয়ে নেগেটিভ, আপনার ব্যাকগ্রাউন্ডে একটু নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মাথায় আসবে, এটাই আর কি। এসওপি রাইটিং প্রসেসটা কি, কিভাবে এসওপি লিখবো, ইন ডিটেইলে যাওয়ার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে কিভাবে এসওপি রাইটিংটা আমি শুরু করব স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল, ব্রেইনস্টর্ম আইডিয়াস, অর্থাৎ আপনি যে এসওপিটা লিখতে চাচ্ছেন, কোন ইউনিভার্সিটির জন্য লিখছেন, কোন স্কলারশিপের জন্য লিখছেন, সেখানে কোন কলেজ বা স্কুল বা কোন ডিপার্টমেন্টের জন্য লিখছেন, কোন স্পেসিফিক সাবজেক্টের জন্য লিখছেন, সবার আগে এই জিনিসগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো রিসার্চ করতে হবে, ভালো করে খুলে পড়ে দেখতে হবে। দেখার পরে আপনাকে একটা আউটলাইন তৈরি করতে হবে। হ্যাঁ, আউটলাইনে কি কি থাকবে, যেমন আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে ডিপার্টমেন্টে, সেটার নামটা অ্যাকুরেট ভাবে থাকবে, ইউনিভার্সিটির নামটা অ্যাকুরেট ভাবে থাকবে, সেই ডিপার্টমেন্টের আন্ডারে, আপনার সাবজেক্টের আন্ডারে যেই কোর্সগুলো নিয়ে স্টাডি করা হয় সেগুলোর কিছু সংক্ষিপ্ত ওখানে বিবরণ থাকবে। তারপরে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট, যেমন নির্দিষ্ট ফরম্যাট থাকলে সেটা, নির্দিষ্ট ওয়ার্ড সংখ্যা থাকলে, অর্থাৎ আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ওই ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো, হ্যাঁ, এবং এগুলো দিয়ে একটি আউটলাইন তৈরি করতে হবে। এবং আউটলাইন তৈরি করার পরে সবার প্রথমে আপনি এই আউটলাইনকে ধরে ধরে আপনার যে কোয়ালিটি আছে সেটার সাথে ম্যাচ করে একটা এসওপি লিখবেন। হতে পারে এই এসওপিটা আপনার লিখতে যেয়ে ৪-৫ পেজ হয়ে গেছে, হতে পারে হাফ পেজ হয়েছে, ইটস ওকে। এটা জাস্ট ড্রাফট। হ্যাঁ, শুরুতে আপনি জাস্ট লিখেন, এরপরে মোটামুটি লেখা শেষ হলে পুরো স্ট্রাকচারটাকে এডিট করেন, অ্যাগেইন এডিট করেন, অ্যাগেইন এডিট করেন, এভাবে এডিট করতেই থাকেন। ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করেন, প্রুফ রিডিং করেন, দরকার হলে আপনার ফ্রেন্ডের, আপনার কলিগের, সবার হেল্প নেন, নিয়ে এটাকে ধীরে ধীরে ইমপ্রুভ করেন। এবং ফাইনালি যখন শেষ হয়ে যাবে, তখন যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার সুপারভাইজার, আপনার প্রফেসর বা আপনার যে মেন্টর আছে তাকে দিয়ে সাবমিশনের আগে একবার ফাইনাল রিভিউ করাবেন। সো এখানে আমি একটি টিপস দিতে চাই। আমি বলেছি যে মাল্টিপল ড্রাফট তৈরি করা, অর্থাৎ আমরা যখন একটা এসওপি লিখি বা যেটাই লিখি না কেন, অনেক সময় দেখা যায় যে আমাদের একই কথা ২-৩ ভাবে আসে মাথায়, এবং আমরা কনফিউজ থাকি আমরা কোনটা নিব। সো আপনাকে যদি হাতে লিখতে হচ্ছে না, আপনি ওয়ার্ডেই টাইপ করছেন, আপনার যে চিন্তাগুলো আছে দরকার হলে ২-৩টা ওয়ার্ডেই আপনি ড্রাফট রেডি করেন, এরপরে কম্পেয়ার করেন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না সবগুলোই ভালো কিন্তু আমি স্পেসিফাই করতে পারছি না, তখন আপনার সিনিয়র, আপনার কলিগ, প্রফেসর, আপনার ফ্রেন্ড, তাদের হেল্প নেন, নিয়ে একটা সিলেক্ট করেন, বাট মাল্টিপল ড্রাফট রেডি করেন ফাইনাল সাবমিশনের আগে। এবং আমি সবসময় বলি কি, আমরা অনেক সময় কি করি, একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেলে বা একটা ইউনিভার্সিটিতে জমা দেওয়া হয়ে গেলে ডকুমেন্ট গুলো না সাজায় রাখি না, এলোমেলো করে ফেলি, হারাই ফেলি। পরবর্তীতে যখন আমার আবার অন্য কোনো পারপাসে দরকার হয়, কি হয়, আমি তখন আবার ওই কি বলি,
মানে একটা স্ট্রাকচার্ড ওয়ে খোঁজার জন্য সবার কাছে জিজ্ঞেস করি। তো আমি সবসময় বলি কি, এরকম এলোমেলো ভাবে না, আপনাদের মাঝে বিশেষ করে যেহেতু আমি এসওপি রাইটিং, জার্নাল পেপার পাবলিশড, রিসার্চ প্রপোজাল এগুলো নিয়ে কথা বলছি, তার মানে আমি ধরে নিতেই পারি আপনারা যারা আমার লাইফটা অ্যাটেন্ড করেন আপনাদের মাঝে অধিকাংশের হয়তো বা ইচ্ছা হায়ার স্টাডি বা দিকে অথবা গবেষক হওয়ার দিকে। আপনি হায়ার স্টাডির কথা চিন্তা করেন অথবা বাংলাদেশি গবেষক হওয়ার কথা চিন্তা করেন, গোছানো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জীবনকে গোছানো করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এলোমেলো থাকবেন আপনার সবকিছুতেই সময় বেশি লাগবে। আপনার জীবনটা যখন একটু গোছানো হবে তখন সময় কিন্তু কম লাগবে। তাই আমি বলছি যে হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে সবকিছু গুছিয়ে রাখার। ব্যাপার না এটা শেষ একটাতে সাবমিট করে দিয়েছেন মানে কাজ শেষ তা না, রেখে দিবেন ভবিষ্যতের জন্য, কোনো না কোনো কাজে তো আসবেই। এখন অনেক কথাই বললাম, এখন আসি যে একটা প্রপার স্ট্যান্ডার্ড এসওপি স্ট্রাকচার কিরকম হতে পারে। একটা প্রপার স্ট্রাকচার কিরকম হতে পারে এই বিষয়টা নিয়ে স্টাডি করার জন্য আমি আসলে অনেকগুলো আর্টিকেল, এসওপি কিভাবে লিখতে হয় আর্টিকেল নিয়ে পড়াশোনা করছি। এছাড়াও আইডিপি থেকে পাবলিশড কিছু আর্টিকেল পড়ছি, আরো বিভিন্ন জায়গা থেকে পাবলিশ কিছু আর্টিকেল পড়ছি, এবং ওভারঅল আমি যে একটা স্ট্রাকচার খুঁজে পেয়েছি সেটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, এরপরে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকবে। ইন্ট্রোডাকশনে কি আপনি কে, আপনার একটা এই গল্পটা খুব সংক্ষেপে অ্যাট্রাকটিভ ওয়েতে লিখতে হবে বা এই কথাটা তুলে ধরতে হবে। এরপরে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যদি নর্মালি আমার কথা যদি আমি বারবার বলি আমি একজন এগ্রিকালচারিস্ট, হ্যাঁ, আমি মনে করেন যে জেনেটিক্সের মলিকুলার জেনেটিক্স একটা ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। এগ্রিকালচার যখন আমি পড়েছি তখন কিন্তু আমি অনেকগুলো কি বলে কোর্স বা অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছি, যেমন অ্যাগ্রোনমি, হর্টিকালচার, এন্টোমোলজি, দেন হচ্ছে প্যাথোলজি, জেনেটিক্স, মলিকুলার জেনেটিক্স, এছাড়াও হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এরকম আমি ম্যান্ডেটরি আমার মনে আছে আমি কম্পালসারি 6টা সাবজেক্ট, সরি 16টা সাবজেক্ট, এছাড়াও আরো কিছু এক্সট্রা হচ্ছে আপনার সাবজেক্ট নিয়ে আমি পড়ালেখা করেছি। এখন আমি যদি প্রত্যেকটা সাবজেক্টে এসওপিতে বলতে যাই তাহলে কিন্তু অনেক হয়ে যায়। এখন আমি কি করব, এক্ষেত্রে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যখন আমি লিখতে যাব তখন সরি যখন আমি একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে যাব তখন আমি হচ্ছে যেহেতু আমি মলিকুলার জেনেটিক্স অ্যাপ্লাই করতে চাই, মলিকুলার জেনেটিক্সের সাথে রিলেটেড আমার যে কোর্সগুলো ছিল সেগুলোতে আমি একটু বেশি ফোকাস করব। হ্যাঁ, আর বাকিগুলোকে একটু অল্প লিখবো আর এটাতে ফোকাস করে আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা লেখার চেষ্টা করব। এছাড়াও ওয়ার্ক, প্রজেক্ট, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যেমন মনে করেন যে আমাদের অনেক সময় হচ্ছে দেখা যায় আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন আন্ডার গ্রেডে আমাদেরকে অনেক সময় ইন্টার্নশিপ করতে হয়, অথবা আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন আপনি হয়তো কোনো প্রজেক্টে কাজ করেছেন মাস্টার্সের সময়, অথবা আপনি হয়তো বা এর ভিতরে আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়গুলোকে আপনার এসওপিতে আপনার তুলে ধরতে হবে। এখন এই যে আপনি মলিকুলার জেনেটিক্সে অ্যাপ্লাই করছেন, কেন করছেন, আপনার মোটিভেশনটা কি, এই ফিল্ডের প্রতি আপনি কেন এত আকৃষ্ট, এই বিষয়টাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তুলে ধরতে হবে একটি গল্প আকারে। হ্যাঁ, কিন্তু এমন যাতে না হয় এটাকে দেখে একদম কৃত্রিম মনে হচ্ছে। ঠিক আছে, তারপরে কেন আপনি এই নির্দিষ্ট কোর্স অর্থাৎ মলিকুলার জেনেটিক্সই সিলেক্ট করলেন, অন্য কোনো কোর্স সিলেক্ট না করে কেন আপনি এই ইউনিভার্সিটিটাই সিলেক্ট করলেন, পৃথিবীতে এত দেশ থাকলে আপনি ওই দেশটাই কেন সিলেক্ট করলেন, এই যে বিষয়গুলো এগুলো আমার এসওপিতে খুবই সুন্দরভাবে যুক্তিযুক্তভাবে তুলে ধরতে হবে। এবং দেখেন কথাগুলো এমনভাবে লিখতে হবে যে এটাকে যাতে মনে না হয় যে কৃত্রিমভাবে লিখেছেন, আপনি আপনি অ্যাডমিশন কমিটিকে পাম্পট্টি দিতে লিখেছেন অথবা মিথ্যা লিখেছেন, এমন যাতে মনে না হয়, রিয়ালিস্টিক
রিয়েলিস্টিক কথা হতে হবে। আপনার যে স্টাডি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলোর সাথে ম্যাচ হতে হবে। হ্যাঁ, এবং বর্তমান প্রেক্ষিতের সাথে ম্যাচ হতে হবে। এমন যাতে না হয় যে নকল নকল মনে হচ্ছে আপনার কথাগুলো, এই বিষয়টা যাতে না হয়। হ্যাঁ, এছাড়াও ক্যারিয়ার গোল, আপনি যে ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আপনার ভবিষ্যৎ টার্গেটটা কি, আপনি কি করতে চান। হ্যাঁ, এই বিষয়টা যেমন মনে করেন আহ, আমার টার্গেট কি, আমি আমি হচ্ছে জেনেটিক মলিকুলার জেনেটিক্সে কাজ করছি, আমার গবেষণা করতে অবশ্যই অনেক ভালো লাগে। এবং হচ্ছে এই যে বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, এনভায়রনমেন্টাল পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, এগুলোর কারণে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন কমে যাচ্ছে। তো আমি যখন মলিকুলার জেনেটিক্সে স্টাডি করে আমি আরো জ্ঞান অর্জন করতে পারলে ইন ফিউচারে আমি চেষ্টা করব এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে হাইলি প্রোডাক্টিভ যাতে যে ফসল যাতে উৎপন্ন হতে পারে এমন জাতগুলোকে রিলিজ করার। এবং এই কারণেই আসলে আমি মলিকুলার জেনেটিক্সে স্টাডি করতে যাচ্ছি। এই যে আমার ক্যারিয়ার গোলটা, এই ক্যারিয়ার গোলটাকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। হ্যাঁ, সো আমি এগুলো নিয়ে ডিটেইলে আরো আলোচনা করব। এবং আজকে অনলি 30 মিনিট গেছে, আমি ভেবেছিলাম আমার এই ক্লাসটা নিতে 1 ঘন্টা লেগে যাবে। যেহেতু আমার হাতে আরো 30 মিনিট সময় আছে, তাই আমি ইন ডিটেইলে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকেও একটু ফোকাস করব। ঠিক আছে, এখন এই যে একটা স্ট্রাকচারের কথা আমি বললাম, এই স্ট্রাকচারটা যখন আমি লেখা শুরু করব, আমি কিভাবে লেখা শুরু করব, কোন কোন প্রশ্নগুলো আমার এই স্ট্রাকচারটাতে থাকবে। হ্যাঁ, শুরু করব আমি একটা সুন্দর মেমোরেবল ওপেনিং বা ইন্ট্রোডাকশন দিয়ে, যেটা কি করবে আপনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আছে সেটার সাথে আপনার জীবনের আপনার ইন্টারেস্টটাকে লিঙ্ক করবে, হুকড করবে। হ্যাঁ, এখানে আপনাকে যে ইভালুয়েশন কমিটি আছে তার হচ্ছে শুরুতেই অ্যাটেনশন থেকে গ্র্যাব করতে হবে। এরপরে আপনার ইন্টারেস্টের সম্পর্কে এখানে বলতে হবে, অর্থাৎ আপনি কেন এই টপিকটা সম্পর্কে ইন্টারেস্টেড, আপনার মোটিভেশনটা কোথায়। এবং এইগুলোর ভিতরে আপনাকে একটা কানেকশন বিল্ড করতে হবে। হ্যাঁ, আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে এগুলোকে আরো ব্যাখ্যা করব। হোপফুলি তখন এই যে এত জটিল জটিল কথাগুলো না, এগুলো সহজ হয়ে যাবে। এখানে আপনি কি অ্যাভয়েড করবেন, ওভার ড্রামাটিক স্টাডিজ। এখন কিভাবে আপনি শুরু করতে পারেন, যেমন হচ্ছে মাই ফ্যাসিনেশন উইথ এনভায়রনমেন্টাল জেনেটিক্স বিগেন ডিউরিং মাই আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ অন মেরিন বায়োডাইভার্সিটি। অর্থাৎ এই যে আপনার ইন্টারেস্ট বা আপনার মোটিভেশনটা কিভাবে শুরু হলো, এই গল্পটা দ্বারা কিন্তু আপনি ইন্ট্রোডাকশনটা বা কথাটা গল্পটা শুরু করতে পারেন। যে আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম তখন যখন আমরা মেরিন বায়োডাইভার্সিটি নিয়ে পড়েছি, এনভায়রনমেন্টাল পলিউশন কিভাবে মেরিন বায়োডাইভার্সিটিকে নষ্ট করছে, ক্লাইমেট চেঞ্জ কিভাবে মেরিন বায়োডাইভার্সিটিকে নষ্ট করছে, এগুলো দেখার পরে আমার এনভায়রনমেন্টাল জেনেটিক্স নিয়ে পড়ার খুব মানে আমি মোটিভেটেড হই পড়ার জন্য বা এই ফিল্ডে কাজ করার জন্য। এখন এগুলো নিয়ে বলার পরে এই যে আপনি এনভায়রনমেন্টাল জেনেটিক্সের কথা বলছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি যার উপর ভিত্তি করে আপনি এটা বলছেন, তখন আপনার এখানে এডুকেশনাল হিস্টোরি, ওই যে এনভায়রনমেন্টাল জেনেটিক্স আছে সেটা রিলেটেড যে কোর্স ওয়ার্ক, আপনি যদি কোনো রিসার্চ করে থাকেন, আপনি যদি কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট থেকে থাকে, সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। যেমন হচ্ছে এখানে আপনার ডিগ্রি, আপনার মেজর সাবজেক্ট, রিসার্চ এক্সপিরিয়েন্স, একাডেমিক অ্যাচিভমেন্ট, প্রজেক্ট, পার্টিসিপেশন, রিলিভেন্ট কোর্স ওয়ার্ক, এগুলো ইনক্লুড হবে। দেখেন, আমি আর একটা আবারও বলতে চাই যে আমরা আন্ডারগ্রেডে বিশেষ করে যারা পড়ি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট টপিক পড়ি না, বরং অনেকগুলো টপিক পড়ি। যেমন আমি এগ্রিকালচারিস্ট, এগ্রিকালচার নিয়ে আমি পড়াশোনা করেছি। এগ্রিকালচার বলতে অনেকে ভাবে কি যে এগ্রিকালচারের ভিতরে শুধুমাত্র গাছপালা কিভাবে লাগাতে হয়, যত্ন করতে হয়, সেগুলো পড়ানো হয় না। এগ্রিকালচার আসলে বিশাল একটা টপিক, যেখানে আমরা একদম জেনেটিক্স,
প্যাথোলজি, কীটপতঙ্গ থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সবকিছু পড়েছি। মনে করেন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইঞ্জিনিয়ারিং কেন পড়েছেন? কারণ দেখেন আমরা যখন একটা এগ্রিকালচার ফার্ম তৈরি করি, হ্যাঁ, নর্মালি একটা স্ট্রাকচার একরকম হয়, বাট এগ্রিকালচারাল ফার্মিং বা যেমন ধরেন আমরা যদি একটা গরুর ফার্ম করতে চাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের রাস্তাঘাট, আমাদের স্ট্রাকচারটা আলাদা রকম হবে, তাই না? তো ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমার ফার্মের স্ট্রাকচার কেমন হলে আমার জিনিস আমার জন্য লাভজনক হবে এটা সম্পর্কে তো আমার ধারণা থাকতে হবে। তাই আমাকে ইঞ্জিনিয়ারিং এর অনেক টপিক পড়তে হয়েছে। আবার ইকোনমিক্স নিয়ে আমরা পড়েছি, যেহেতু আসলে কৃষি ব্যবসার একটা বড় অংশ। এই যে অনেকগুলো টপিক আমি পড়েছি, কিন্তু এই সবগুলো টপিক যদি আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যেতে যাই, তাহলে কি হবে? হবে না কিন্তু। কারণ হচ্ছে এতগুলো টপিক নিয়ে এত কথা বলতে গেলে তো আমার কয়েক পেজ এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডেই চলে যাবে। তাই আমি এগুলোতে না পড়ে আমি ওই যে মলিকুলার জেনেটিক্স পড়েছি বা জেনেটিক্স পড়েছি, সেই জেনেটিক্সটাকে আমি কানেক্ট স্পেশালি ফোকাস করব এখানে, করে হচ্ছে আমার ইন্টারেস্টের সাথে এটাকে কানেক্ট করব। এবং এই কানেক্ট করতে যেয়ে আমার যদি কোনো স্পেশাল স্কিল থেকে থাকে, আমি যদি কোনো স্পেশাল নলেজ ডেভেলপ করে থাকি, এই বিষয়গুলোর উপর আমি ফোকাস করব। হ্যাঁ, এগুলোর উপরে আমি ফোকাস করব। এছাড়া একাডেমিক তো আপনি দিলেন, একাডেমিক দেওয়ার পরে আপনার হচ্ছে কোনো প্রজেক্ট থাকতে পারে, কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেগুলো আমাকে এসওপিতে লিখতে হবে। যেমন মনে করেন আপনি একটা ইন্টার্নশিপ করেছেন, আপনি কোথাও একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, অথবা আপনি একটা জব করেছেন, ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রজেক্টে ছিলেন, আপনার পাবলিকেশন ছিল। এই বিষয়গুলোকে আপনার কানেক্ট করতে হবে আপনার ইন্টারেস্ট, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন অনেক সময় দেখা যায় ঠিক আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, প্রজেক্ট, পাবলিকেশন এগুলো হয়তো বা আমার ইন্টারেস্টের সাথে মিল থাকতে পারে, বাট জব বা হচ্ছে এই বিষয়গুলো কিভাবে? দেখেন প্রত্যেকটা জিনিসই এক্সপ্রেশন কিভাবে আমি করছি সেটার উপরে ডিপেন্ড করে। হতে পারে আপনার জব ডিরেক্টলি আপনার একাডেমিক, আপনার ইন্টারেস্ট বা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড না, বাট আপনার জবটা কিন্তু আপনার যে লিডারশিপ বা আপনার টিম ওয়ার্ক ক্ষমতা, হ্যাঁ, এই যে বিষয়গুলোকে ডেভেলপ করছে, এগুলো এই জন্য কিন্তু এই বিষয়গুলোর উপর ফোকাস, জব কোথায় করেছেন একটু কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, অটোমেটিক্যালি তো কানেক্ট হয় না, আমাদের কানেক্ট করতে হবে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের ইন্টারেস্টের সাথে। এবং এই সময় আমার রেসপন্সিবিলিটি কি ছিল, আমার টেকনিক্যাল স্কিলগুলো কি ছিল, আমার লিডারশিপ স্কিল আছে কিনা, টিম ওয়ার্ক স্কিল আছে কিনা, আমার ইম্প্যাক্ট কি কি আছে, এই বিষয়গুলোর উপর আমার ফোকাস করতে হবে। হুম, এবং আমি লাল কালি দিয়ে সবার শেষে বলেছি অলওয়েজ কানেক্ট এক্সপেরিয়েন্স টু ফিউচার স্টাডি গোল, অর্থাৎ আপনার এক্সপেরিয়েন্সটিকে আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন সেটার সাথে কানেক্ট করবেন। শুধু লিখে গেলেই হবে না, প্রত্যেকটা অংশ একটা আর একটার সাথে কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, তাহলেই হচ্ছে আপনি একটা এসওপি সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ভাবে লিখতে পারবেন। এখন আপনার ইন্টারেস্ট, আপনার একাডেমিক, প্রফেশনাল বা এগুলো ব্যাকগ্রাউন্ডের পরে আপনার মোটিভেশনটা কি স্টাডিতে, এই সাবজেক্টে পড়তে চাওয়ার বা এই স্কলারশিপ পাইতে চাওয়ার জন্য, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এবং এক্ষেত্রে আপনাকে খুবই স্পেসিফিক, অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। মিথ্যা ইনফরমেশন বা বানিয়ে বলা বা হচ্ছে কি বলে ওটাকে, যে কাউকে ইমপ্রেস করতে চেষ্টা করে কিছু বানিয়ে বলা, এই ধরনের কথাবার্তা অ্যাভয়েড করতে হবে। এই মোটিভেশনের ক্ষেত্রে অ্যাডমিশন কমিটি মূলত চায় ক্লারিটি, অর্থাৎ ক্লিয়ারলি আপনি বলবেন যে আপনার মোটিভেশনটা কি, লজিক, অর্থাৎ ক্লিয়ারলি বলবেন, কিন্তু এমন যাতে না হয় যে এটার পিছনে কোনো লজিক নাই। হ্যাঁ, লজিক্যালি কথাগুলো বলতে হবে। এবং আপনার প্যাশনটাকে এখানে ফুটিয়ে তুলতে হবে। এবং একাডেমিক অ্যালিগমেন্ট, এই যে আপনার ইন্টারেস্ট আছে, আপনার প্যাশন, এটার সাথে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কানেক্টেড হয়, এই বিষয়টাও এখানে সুন্দর করে লিখতে হবে।
যেমন ধরেন আপনি কেন এই ফিল্ডটাই সিলেক্ট করলেন, তাদের ইউনিভার্সিটিতে ওই স্কলারশিপের আন্ডারে হয়তো বা আরো অনেকগুলো টপিক আছে বা সাবজেক্ট আছে বা ফিল্ড আছে, কিন্তু আপনি ওই ফিল্ডটাই কেন সিলেক্ট করলেন, কেন এই ওই ডিপার্টমেন্টের ওই স্পেশাল সাবজেক্টটাই আপনি সিলেক্ট করলেন, এবং কোন স্কিলটা দ্বারা আপনি বলতে চান যে ওই আমার আমার মাঝে এই স্কিল আছে যার জন্য আমি এই এই স্কলারশিপ পাওয়ার জন্য ক্যাপাবল, এবং আপনার ক্যারিয়ার গোলের সাথে কিভাবে আপনার মোটিভেশনটাকে ম্যাচ করবেন, এই বিষয়গুলো আপনার মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড এই সেকশনটায় তুলে ধরতে হবে। সো দেখেন, এর আগ পর্যন্ত কি ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এগুলো পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে আপনার প্রোফাইল আপনি অলরেডি জানেন। হ্যাঁ, এটাই হচ্ছে আপনি এখানে জাস্ট উল্লেখ করছেন একটু মডিফাই করে। বাট যখন আপনি মোটিভেশনে আসলেন বা মোটিভেশন এবং ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড এখানে আসলেন, তখন বিষয়টা কিন্তু কি হলো, অনেকটা একটা লজিক্যাল বিষয় চলে গেল, যেটা কি করতে হবে আপনার কথা দ্বারা আপনার যে একাডেমিক অ্যালাইনমেন্ট আছে সেটার সাথে আপনার মোটিভেশন, আপনার চিন্তাটাকে, হ্যাঁ আপনি কেন এখানে কাজ করতে চান এই বিষয়টাকে কানেক্ট করতে হবে, এবং এই জায়গাটাতেই আপনার রাইটিং স্কিলটা আপনাকে ফুটে তুলতে হবে, আপনার চিন্তা করার স্কিলটা আপনাকে ফুটে তুলতে হবে। একই কথা, একই জিনিস হয়তোবা সবাই লেখে, কিন্তু এক একজনের রাইটিং স্কিল, এক্সপ্রেশন স্কিল এক এক রকম হয়, এবং এই পার্থক্যটাই কি করে আপনার এবং আমার এবং সাথে আরেকজনের এসওপির ভিতরে পার্থক্য নিয়ে আসে, এবং এভাবেই হচ্ছে অ্যাডমিশন কমিটি সেপারেট করে এবং সিলেক্ট করে। তাই এই পোর্শনটা আপনাকে খুবই ক্রিটিক্যালি, লজিক্যালি, ক্লিয়ারলি ফোকাসড করে লিখতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে আর একটা বিষয় আসে যে কেন আমি এই ডিপার্টমেন্ট বা এই কোর্সটা সিলেক্ট করলাম। একটু আগেই বললাম যে অনেক তো কোর্স আছে, এটাই কেন করলাম, এর পিছনে আপনার মোটিভেশনটা কি, আপনি কেন এই ফিল্ডটাতে ইন্টারেস্ট ফিল করলেন, স্পেশালাইজেশনটা কি যার জন্য আপনি ফিল করলেন, এবং আপনি যে এই ডিপার্টমেন্টে আসবেন সেখানে হচ্ছে আপনি কি শিখতে চান, এই বিষয়গুলো হচ্ছে এখানে একটু ফোকাস করতে হবে। এখন এই যে দুটা সেকশন আমি বললাম যে মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড, এবং হচ্ছে ক্যারিয়ার, সরি, হোয়াই দিস কোর্স, বা এই কোর্সটা কেন গুরুত্বপূর্ণ, আমার ভবিষ্যতে আমার গোল ফুলফিলে এটা কিভাবে সাহায্য করতে পারে, এই দুটার জন্য আমি আপনাদেরকে একটা ছোট টিপস দিতে চাই। সেটা হচ্ছে আপনারা যখন এসওপিটা লিখবেন, ওই যে আপনার অ্যাডমিশন অফিসে, আপনার ডিপার্টমেন্টে, আপনার আপনার ইউনিভার্সিটি যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেয়ে যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনি ঢুকবেন। হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পারবেন যে সেই ডিপার্টমেন্টের মোটিভ কি, মিশন এবং ভিশন কি, হ্যাঁ তাদের স্কোপগুলো কি কি আছে, তারা কোন কোন কোর্সের উপর স্পেশালি ফোকাস করে, এরকম অনেক ইনফরমেশন দেওয়া থাকে। তো আপনি যখন ওই হচ্ছে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকে ওই ইনফরমেশনগুলো খুব ভালো করে স্টাডি করবেন, এবং আপনার এসওপিটার সাথে আপনার এসওপির যে মোটিভেশন আছে, আপনার কোর্স সিলেকশনের যে মোটিভেশন আছে, এগুলোর সাথে ওদের মোটিভেশনটাকে যখন একটু কানেক্ট করে লিখবেন না, আপনার এসওপিটা অটোমেটিক্যালি খুব অ্যাট্রাকটিভ একটা এসওপি হয়ে দাঁড়াবে। বাট আপনি যখন এগুলো স্টাডি না করেই নিজে থেকে এমনি এমনি লিখবেন, তখন কিন্তু অনেক সময় একটা গ্যাপ থেকেই যায়। তা আমি এই কারণে বলি, যখন এসওপি লিখবেন, ওই যে ডিপার্টমেন্ট, আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্টের হোম পেজ থেকে সেই ডিপার্টমেন্টের মোটিভ, সেই ডিপার্টমেন্টের এইম এন্ড স্কোপ, কোর্সগুলো কি কি, এগুলো নিয়ে খুব ভালো করে স্টাডি করবেন। তারপরে একইভাবে কেন এই ইউনিভার্সিটিটা আপনি সিলেক্ট করলেন, হ্যাঁ
কি কারণে করলেন, ফ্যাকাল্টি মেম্বার, রিসার্চ ল্যাব, কারিকুলাম, ফ্যাসিলিটিস, এই ইনফরমেশনগুলো ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি অনেক ডিটেইলে পাবেন। তো কোনো এভারেজ জেনারিক স্টেটমেন্ট, যেমন দিস ইজ এ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এ ধরনের স্টেটমেন্ট না দিয়ে স্পেসিফিক রিজনগুলোকে আপনার উল্লেখ করেন। এই স্পেসিফিক রিজনগুলো আপনি কোথায় পাবেন? ইউনিভার্সিটি ওয়েবসাইটে। ইউনিভার্সিটি ওয়েবসাইটে হয়তো বা অনেকগুলো ইউনিভার্সিটির হচ্ছে স্কোপ, তারপর হচ্ছে ইউনিভার্সিটি কি নিয়ে কাজ করে না করে সবকিছু দেওয়া থাকবে। আপনার তো সবকিছু দরকার নাই, যেটা আপনার সাথে ম্যাচ করে সেটাকে নিয়ে এসে সেটাকে ফোকাস করে সেটার উপরে ভিত্তি করে আপনি এটা লিখেন। হ্যাঁ, এবং অবভিয়াসলি আপনি ওখান থেকে শুধু আইডিয়া নেবেন, ইনফরমেশন নেবেন, বাট কপি পেস্ট করবেন না। এটা আপনি হচ্ছে আপনার মতো করেই লিখবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে কেন এই দেশ, অনেক সময় বলে যে তুমি কেন কানাডাই সিলেক্ট করলা, কেন তুমি আয়ারল্যান্ড সিলেক্ট করলা। তো সেক্ষেত্রে এই যে দেশে আপনি অ্যাপ্লাই করছেন, সে দেশের এডুকেশন কোয়ালিটি, রিসার্চ অপরচুনিটি, ইন্ডাস্ট্রিয়ালি কাজ করার হচ্ছে অপরচুনিটি, টেকনোলজি, রিসার্চ ইকোসিস্টেম, এই বিষয়গুলো উপর আপনি স্টাডি অবভিয়াসলি করবেন, করে সেগুলোর সাথে আপনার প্রিভিয়াস পোর্শনগুলোকে কানেক্ট করে আপনি লিখবেন। অর্থাৎ প্রত্যেকটা পোর্শন থাকবে একটার সাথে একটা কানেক্টেড, এখানে কোনো অবাস্তব কথা থাকবে না, রিয়েলিস্টিক কথা থাকবে। যেহেতু রিয়েলিস্টিক কথা থাকবে, কথাগুলো আমরা কোথায় পাবো? কথাগুলো আমরা পাবো গুগলে পাবো, ওই দেশ সম্পর্কে, দেশের এডুকেশন সিস্টেম, রিসার্চ অপরচুনিটি, এগুলো সম্পর্কে ইউনিভার্সিটি ওয়েবসাইটে ইউনিভার্সিটি যাবতীয় তথ্য পাবো, মিশন, ভিশন, এইম, স্কোপ সবকিছু পাবো। আবার ডিপার্টমেন্ট ওয়েবসাইটে ডিপার্টমেন্ট সম্পর্কে ইনফরমেশনগুলো পাবো। অর্থাৎ আমি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে দেশে, যে ইউনিভার্সিটিতে, যে ডিপার্টমেন্টে, ওইটা সম্পর্কে আমার খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে, ডিপ আইডিয়া থাকতে হবে, এবং তার উপর ভিত্তি করে একটার সাথে আরেকটা পোর্শন কানেক্টেড করে আমরা হচ্ছে লিখব। এবং সবশেষে ক্যারিয়ার গোল, অর্থাৎ আপনার এসওপিতে আপনার ক্যারিয়ার গোল কি? এই যে আপনি আসলেন এই দেশে, হ্যাঁ, স্কলারশিপটা নিয়ে আসার পরে আপনি পড়ালেখা শেষ করলেন, এরপরে আপনার কি টার্গেট? আপনি দেশে ফিরে যাবেন, নাকি আপনি হায়ার স্টাডি কন্টিনিউ করবেন, নাকি ওই দেশে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো ক্ষেত্রে আপনি একটা বড় হচ্ছে আপনার কাজ দ্বারা সেটাকে প্রভাবিত করবেন? আপনার ইচ্ছাটা কি? আপনার ক্যারিয়ার গোলটা কি? একটা সুন্দর ওয়েল এক্সপ্লেইনড ক্যারিয়ার গোল আপনার এখানে লিখতে হবে, যেটাতে দুটো জিনিস থাকবে। এক, আপনি ফিউচারে কি চাচ্ছেন, এবং এই যে প্রোগ্রামটা বা স্কলারশিপটা যেটায় আপনি ট্রাই করছেন, সেই স্কলারশিপটা কিভাবে আপনার ক্যারিয়ার গোলটাকে ফুলফিল করতে হেল্প করছে, এই বিষয়গুলো হচ্ছে এখানে রাখতে হবে। হ্যাঁ, তো রেখে হচ্ছে আপনার হচ্ছে এই এসওপিটা লিখতে হবে। অর্থাৎ দেখেন, আমি আবারও বলছি, এসওপির প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক থাকবে, কানেক্টেড থাকবে, ওয়েল অর্গানাইজড থাকবে। এখানে মিথ্যা বা এরকম কোনো ইনফরমেশন, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, অন্যটা দেখে কপি পেস্ট করা যাবে না, কারণ তার টার্গেট আপনার টার্গেট ভিন্ন। হ্যাঁ, এখানে আমি একটা ছোট্ট উদাহরণ তুলে ধরেছি। উদাহরণে আমি কি বলেছি? কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ অফ, এটা একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপির উদাহরণ, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উপরে আসলে আমি লিখেছিলাম। এখানে আমি কি বলেছি? Collection and analysis of data properly and presenting those data in the form of results more effectively is one of the most crucial process behind the scientific discoveries, decision makings, prediction of future, and creating new knowledge. Not only in the scientific field, but also statistics is using to problem solving in many aspects of today's data-driven world, like business, financial planning, budgeting, digital marketing, public health, and so on. Keeping the importance of
Statistics in our modern world in mind, I have selected applied statistics. দেখেন এই যে উদাহরণের শুরুতে এখানে লিখেছেন ইনি যে স্ট্যাটিস্টিক্সটা কেন গুরুত্বপূর্ণ। উনি বলেছে যে বর্তমানে যে ডাটা ড্রাইভেন ওয়ার্ল্ড আছে, এখানে আসলে কোনো কিছুই মোটামুটিভাবে সম্ভব নয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ছাড়া। হ্যাঁ, এই কারণেই অর্থাৎ ইনি একটা সুন্দর অ্যাট্রাকটিভ রিয়েলিস্টিক একটা ইন্ট্রোডাকশন এখানে অ্যাড করেছেন, এবং এরপরেই তিনি বলেছেন যে ঠিক এই কারণেই সে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এজ এ মেজর হিসেবে সিলেক্ট করেছেন তার ব্যাচেলর এবং মাস্টার্সে। এবং এই সময় সে ইনস্টিটিউশন অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এবং ট্রেনিং, ইউনিভার্সিটি অফ ঢাকা ইন বাংলাদেশ এর আন্ডারে হচ্ছে সে কিছু ট্রেনিংও করেছে। এবং এই সময় সে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে মেথড, তারপর কি স্ট্যাটিস্টিক যে কনভার্ট করার যে ওয়েগুলো, এগুলোকে তার কাছে খুবই ইন্টারেস্টেড মনে হয়েছে। হ্যাঁ, এরপরে সে বলেছে যে কিপিং মাই ইন্টারেস্ট ফর হায়ার স্টাডি ইন মাই মাইন্ড, I selected such a thesis topic during master's degree which could improve my data collection and analysis method. এই যে স্ট্যাটিস্টিক্যাল মেথডগুলো তার কাছে ইন্টারেস্টেড লিখেছে, এগুলোর আন্ডার গ্রেডে এগুলোর উপর ভিত্তি করে সে যখন মাস্টার্সে উঠছে তার থিসিস টপিকটা সিলেক্ট করেছে। এরপরে সে বলেছে যে তার মাস্টার্স থিসিসটা কিসে ফোকাস করে, অ্যানালাইসিস অফ ডায়াবেটিক্স কমপ্লিকেশনস ডাটা ইউজিং কক্সবাজার প্রপোর্শনাল হ্যাজার্ড মডেল, অর্থাৎ কক্সবাজারের কোন একটা প্রপোর্শনাল হ্যাজার্ড মডেল ইউজ করে সে ডায়াবেটিক্স কমপ্লিকেশনের যে ডাটাটা সেটা অ্যানালাইসিস করছে। সো তারপরে এখানে সে কোন কোন মেথডগুলো ইউজ করেছে, তার এখানে কি কোন কোন বিষয়ে এক্সপার্টাইজ আছে, এগুলো নিয়েও কিন্তু সে লিখেছে। এছাড়াও সে বাংলাদেশে আর কোথায় কোথায় হচ্ছে কোন কোন প্রজেক্টে রিলেটেড কাজ করেছে, অর্থাৎ ইন্ট্রোডাকশনের পরে সে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সে তার ইন্টারেস্টটা উল্লেখ করেছে, সেখান থেকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার আদার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, সেগুলোকে সে একটার সাথে আরেকটা কানেক্টেড করেছে, অর্থাৎ সে কোথায় কোথায় ট্রেনিং করেছে, কোন কোন প্রজেক্টে কাজ করেছে। হ্যাঁ, তো এরপরে সে লিখেছে যে এ হায়ার ডিগ্রি অন স্ট্যাটিস্টিক্স ক্যান ক্রিয়েট এ বেটার অপরচুনিটি ফর মাই ফিউচার ক্যারিয়ার। Keeping all those opportunities in mind, I have decided for earning a PhD degree in statistics. অর্থাৎ এই যে সে হচ্ছে তার ইন্টারেস্ট, সে হচ্ছে এই টপিকটার উপরে, এবং অলরেডি সে হচ্ছে এর উপরে বিভিন্ন ধরনের কাজ করে ফেলছে, তাই সে মনে করে যে তার যদি একটা পিএইচডি ডিগ্রি থাকতো, তার ফিউচার ক্যারিয়ার গোল, অর্থাৎ সে যে এই টপিকটা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চায়, সেটা তার ফিউচার ক্যারিয়ার গোলটাকে ফুলফিল করতে তাকে এই পিএইচডি ডিগ্রিটা হেল্প করতো। তারপরে এই যে সে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে অ্যাপ্লাই করেছিল, এবং ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের যে হচ্ছে অপরচুনিটিগুলো আছে, যেমন সোশ্যাল সায়েন্স, ডিফারেন্ট জয়েন্ট প্রোগ্রাম, যেমন উইথ ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামগুলো জয়েন্টলি ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, বিভিন্ন যে আদার ডিপার্টমেন্টগুলোর সাথে কাজ করে, এগুলো হচ্ছে কি করবে, তাকে হেল্প করবে প্র্যাকটিক্যাল এবং হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স পেতে। সো ওভারঅল সে দেখেন তার পুরো হিস্টোরিটাকে সে একটার সাথে একটা কানেক্ট করেছে, একটা গল্প আকারে তুলে ধরেছে, এবং সবশেষে সে বলেছে আই হ্যাভ এ স্ট্রং রিজন ফর অ্যাপ্লাইং টু দিস প্রোগ্রাম উইথ ভিশনারি ক্যারিয়ার প্ল্যান. I believe I would be a valuable addition to any research group due to my strong academic background with work experience and research. অর্থাৎ সবশেষে সে বলেছে যে দেখো, আমি যদি এই পিএইচডিটা করতে পারি, আমার তো নলেজ এমনিতেও অনেক বাড়বে, আমার ইন্টারেস্ট এই টপিকে, এবং সবশেষে কি হবে, আমি একটা ভ্যালুয়েবল ম্যান পাওয়ার হিসেবে তৈরি হব, যেটা আমার একাডেমিক ক্ষেত্রে একটা স্ট্রং একটা হচ্ছে বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। তাই সে হচ্ছে এই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার যে পিএইচডি প্রোগ্রাম আছে স্ট্যাটিস্টিক্স এর উপরে, সেটাতে সে অ্যাপ্লাই করতে যাচ্ছে। তাহলে দেখেন শুরু থেকে স্ট্যাটিস্টিক্সটা কেন গুরুত্বপূর্ণ, তার পার্সোনাল লাইফে
তার ইন্টারেস্টটা কোথায় স্ট্যাটিস্টিক্সে, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো প্রত্যেকটাকে সে কানেক্ট করেছে। এরপরে এই জিনিসগুলোকে এই পিএইচডি ডিগ্রিটা কিভাবে আরো বেশি ফ্রুটফুল করতে পারে সেটা নিয়ে সে বলেছে, এবং ওভারঅল সে তার ফিউচার প্ল্যানটাকে, ক্যারিয়ার গোলটাকে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ফিনিশ করেছে। এই যে দেখেন, উনি কিন্তু তার প্রত্যেকটা জিনিসকে এইভাবে ওয়েল অর্গানাইজ ভাবে করলো, এরকম একটি সুন্দর মোটিভ এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু আপনার স্কলারশিপটাকে কনফার্ম করার ক্ষেত্রে বা আরেকটু শক্তপোক্ত পাওয়ার সম্ভাবনাটাকে আরেকটু শক্তপোক্ত করে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো হোপফুলি আপনারা আমার এসওপি রাইটিং এর উপর আজকের যে লেকচারটা আছে বা লাইভটা আছে আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের মাঝে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই এই লাইভের কমেন্ট বক্সে সেটা করতে পারবেন। এবং আমার আসলে আরো অনেকটা দূর অনেক কিছু বলার আছে এই টপিকটা নিয়ে, বাট আজকে আমাদের সময় কম। তো আজকে এই পর্যন্তই আমি শেষ করব। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি স্টেটমেন্ট অফ পারপাসের বাকি অংশটুকু শেষ করব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।